আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পের 11 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পরীর বান্ধবীর হাত চেপে ধরে বললাম, এখানে আমার কেউ নেই, আমি এতিম একটা ছেলে। আপনি আমার বড় বোনের মতো। আপনি কি আমার খারাপ চাইতে পারেন বলেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমাকে আগে ইনকাম করতে হয়, পরে অন্য চিন্তা। যদি আমার সাথে খারাপ কিছু হয় তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আপনি কি চান আপনার ছোট ভাইয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক? ওর সম্পর্কে আমাকে একটু হলেও বলেন। আপনি তো সব সময় ওর সাথেই থাকেন। পরীর বান্ধবী আমার হাত ছাড়িয়ে বলল, তোমাকে পরীর সাথে প্রেম করতে কে বলেছে? আমি বললাম, আমি কি আর ইচ্ছে করে এসব করেছি? জানেন তো ও কেমন। পরীর বান্ধবী বলল, ইদানিং শুনেছি পরীর প্রেমে নাকি তুমিও পড়েছ। আমি বললাম, কি আর করব বলেন, সবাই যেহেতু বলে ও ভালো একটা মেয়ে। পরীর বান্ধবী বলল, দেখো আমি যা বলছি তুমি আবার এসব কাউকে বলবে না, কারণ তুমি আমাকে ছোট ভাইয়ের দোহাই দিলে। কি আর করব, তুমি হয়তো একটা কথা জানো না, পরী প্রেম ছাড়াও ওর বন্ধুদের সাথে অনেকবার রুম ডেটিং করেছে। ওকে এসব বললে ও বলে এসব তো সাধারণ একটা বিষয়, আর তাছাড়া ওরা তো আমাদের বন্ধু, ওর জন্য রুম ডেটিং করা কোনো বিষয় নয়। কিন্তু তুমি এসবে কেন জড়াতে গেলে আমি এটাই বুঝলাম না। তবে আমি যে এসব বলছি তুমি কাউকে কিছু বলবে না, কেমন? আমি বললাম, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব বলার ভাষা পাচ্ছি না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরীর বান্ধবী বলল, তবে আরেকটা কথা, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিও না, নইলে তুমি সমস্যায় পড়ে যাবে, কেমন? আমি বললাম, আমার সবচেয়ে বড় ভুল ওকে হ্যাঁ বলা। এখন আমি কি করব আপু বলেন? পরীর বান্ধবী বলল, কি আর করবে, নিজের সমস্যা নিজেকেই মেটাতে হবে। তবে আরেকটা কথা। আমি বললাম, হ্যাঁ আপু বলেন। পরীর বান্ধবী বলল, চলো হাঁটতে হাঁটতে বলি। আমি বললাম, হ্যাঁ চলেন, আমার বাসাও সামনে। পরীর বান্ধবী বলল, সাইমনকে চিনো তুমি? আমি বললাম, হ্যাঁ সভাপতির ছেলে। পরীর বান্ধবী বলল, তুমি পরীকে ভালোবাসো বলে ও খুব কষ্ট পেয়েছে, আর ও পরীকেও এসব কথা বলেছে। পরী আবার কারো মনে নাকি কোনো কষ্ট দেয় না, আবার ও তো আমাদের ক্লাসমেট, এজন্য পরী ওকে বলেছে একদিন ওর সাথে থাকতে পারবে, পরে যেন ও ওর রাস্তা থেকে চলে যায়। তবে তুমি যদি ওকে হাতে নাতে ধরতে চাও তাহলে কালকে রাতে যেতে পারো, ওর বাসায় গেলে তুমি ওকে হাতে নাতে ধরতে পারবে। ও আমার বান্ধবী ঠিকই, তবে তোমাকে এসব বলছি কারণ ওর বাবা মায়ের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তাই বলে ও তো তোমার জীবন নষ্ট করতে পারে না। আর তাছাড়া তুমি আমাকে বড় বোন বলেছ। আমি বললাম, আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব আমার কাছে কোনো ভাষা নেই, তবে আপনাকে দাওয়াত দিলাম, আমার বাসায় একদিন যাবেন, আমি নিজ হাতে বিরিয়ানি বানিয়ে আপনাকে খাওয়াবো। পরীর বান্ধবী বলল, তুমি রান্না করতে পারো নাকি? আমি বললাম, জি আপু। পরীর বান্ধবী বলল, তাহলে দেখি একদিন সময় করে যাবনি। আর আমি বারবার বলছি সাবধান, এসব কথা কিন্তু পরীকে বলবে না। আমি বললাম, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আর এসব কথা আমি ওকে বলবো এটা কি আপনার মনে হয়? পরীর বান্ধবী বলল, আচ্ছা তুমি থাকো তাহলে, আমি আসি, কেমন? আমি বললাম, আপু আপনার নামটা? পরীর বান্ধবী বলল, অন্য একদিন বলবো, কেমন? এই বলে চলে গেল। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই, তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। পরী যে এতটা খারাপ আমি আগে জানতাম না, মাথায় যেন কেমন একটা নেশা চেপে গেল। আমাকে অসহায় পেয়ে পরী এটা কি ঠিক কাজ করলো? তবে ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। পরীর বান্ধবীকে যদি আজকে আমি এসব জিজ্ঞেস না করতাম তাহলে আজকে আমার এসব জানা হতো না। একটা দোকানের সামনে গিয়ে 1 প্যাক সিগারেট নিলাম, এসব কখনো খাওয়া হয় নাই, কিন্তু আজকে কেন জানি এসব খেতে মন চাইছে। সিগারেট নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে অল্প কিছু রান্না করলাম। রান্না শেষে ছাদের এক কোনায় বসে একটা সিগারেট ধরিয়ে নিলাম। সিগারেটে টান দিতেই ইচ্ছে মতো কাশতে লাগলাম, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, তাও খাচ্ছি। তবে একটা জিনিস বুঝলাম, আমাকে এখন সবকিছু ছেড়ে দিয়ে টাকার উপর নজর দিতে হবে। এসব পরী রিয়ার পেছনে ঘুরে সময় নষ্ট করলে হবে না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো মেয়েদের পেছনে ঘোরা। তবে পরীকে আমি যদি না করতাম যে আমি ওকে ভালোবাসি না তাহলে বেশ ভালোই হতো।
মাথায় এখন কাজ করছে না আমি কি করব। তবে এই মুহূর্তে আমি এটা বলতে পারি পরীকে যে করে হলেও হোক আমাকে আটকাতে হবে। চুপচাপ মাথা নিচু করে একটার পর একটা সিগারেট খাচ্ছি। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, তা তোমাকে তো এর আগে কোনোদিন সিগারেট খেতে দেখি নাই। তাড়াতাড়ি সিগারেট নিচে ফেলে পেছনে তাকিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে বললাম, সরি আন্টি, মাঝে মধ্যে একটু খাওয়া হয়। আন্টি বললেন, আচ্ছা সে জেনে আমার কোনো লাভ নেই, কি করো এখানে? আমি বললাম, কি আর করব আন্টি, এই তো বসে আছি। আন্টি বললেন, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো, পরে আমাকে তুমি ফিরিয়ে দিবে না তো? আমি বললাম, কি যে বলেন আপনি আন্টি, আপনি আমাকে থাকার জায়গা দিয়েছেন, আর আপনি কিছু বলবেন আমি রাখবো না, এটা কি হতে পারে? আন্টি বললেন, শুনেছি রিয়া আগামী 2-1 দিনের ভেতরে দেশের বাহিরে চলে যাবে। আমি বললাম, আপনি এসব কি বলছেন আন্টি? আন্টি বলল, হ্যাঁ বাবা, তাই শুনলাম। কি করবে বলো, এত অল্প বয়সে ওর সাথে এমন কিছু হবে আমরা কেউ ভাবতেও পারি নাই। আমি বললাম, আমি কি ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো? আন্টি বললেন, না বাবা, তার আর কোনো দরকার নেই, ওর বাবা অসুস্থ, ও চলে গেলে কি হবে তাই চিন্তা করছি। আমি বললাম, আন্টি তাই তো। আন্টি বললেন, তবে ও গেলে আমরা আটকাবো না, রিয়া যাওয়ার আগে আমি কিছু একটা করব। আমি বললাম, কি করবেন আন্টি, জানতে পারি কি? আন্টি বললেন, বলবো, তবে পরে। আর তুমি আমাকে হতাশ করবে না তো আবার? আমি বললাম, আমি আপনাকে কখনো কি হতাশ করেছি আন্টি বলেন? আন্টি বললেন, আমি জানি তুমি কত ভালো একটা ছেলে। আমি বললাম, ধন্যবাদ আন্টি। আন্টি বললেন, আচ্ছা আজকে বিরিয়ানি রান্না করেছি, কিছুক্ষণ পর চলে এসো, ঠিক আছে? আমি বললাম, ওকে আন্টি। আন্টি চলে যাওয়ার পর মনে মনে চিন্তা করছি, আন্টি আমার কাছে কি এমন চাইবে, কিছুই তো মাথায় আসছে না। আর রিয়া বিদেশে চলে যাবে, এর মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। রুমে গিয়ে গোসল করে দিলাম এক ঘুম। একেবারে রাতে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই পরীকে কল দিলাম এজন্য ও যেন আমাকে কোনো কারণে সন্দেহ না করে। পরী কল ধরে বলল, বলো বেবি, কি খবর তোমার? আমি বললাম, এই তো আমি ভালো আছি, কিন্তু তোমার আশেপাশে কিসের যেন একটা শব্দ ভেসে আসছে। পরী বলল, আর বলো না, ওটা তো একটা বেড়াল। আমি বললাম, ও আচ্ছা তাই বলো, তা কি করো এখন? পরী বলল, এই তো ঘুম থেকে উঠলাম, আর তোমাকে একটা কথা বলার ছিল। আমি বললাম, হ্যাঁ বলো। পরী বলল, বাবা মা আমার বিয়ের কথা বলছে, আর আজকে ছেলে দেখতে গিয়েছে, কি করি বলো তো? মনে মনে বললাম, এটা হলে তো বেশ ভালোই হতো, আমি বেঁচে যেতাম। পরী বলল, কি হলো, কথা বলো না কেন? আমি বললাম, দেখো বাবা মা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, আর আমাদের ভালোবাসা তো মাত্র 2 দিনের, তেমন কিছুই হবে না, তোমার বাবা মা যা বলে তাই করো, কেমন? পরী বলল, তুই এখন কোথায় আছিস? আমি বললাম, রেগে গেলা কেন? আমি আবার কি বললাম? পরী বলল, আমাদের ভালোবাসা 2 দিনের, তাই না? তোরে আগে আমি সামনে পাই, পরে দেখ তোর কি অবস্থা করি। আমি বললাম, পরী দেখো, আমি তো তোমাকে এই কথা বলতে চাই নাই। পরী বলল, তুই কি বলবি আমি ভালো করে বুঝতে পেরেছি, তুই এখন আমাদের বাসায় আয়, না হলে তোর খবর আছে। আমি বললাম, কিন্তু পরী বলল, আমি এত কথা শুনতে চাই না, তোকে আমি যেটা বললাম তাই কর, নইলে আমি তুলে নিয়ে আসবো তোকে। এই কথা বলে পরী ফোনটা কেটে দিল। মনে মনে বললাম, যাক শালা, এ আবার কোন বিপদে পড়লাম, মনে হচ্ছে যেন নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। তাড়াতাড়ি রবিনকে ফোন করে একটা ঠিকানা দিয়ে বললাম ওখানে আসতে। আমি বাসা থেকে বের হয়ে রিয়ার বাসার সামনে চলে গেলাম। কলিং বেল বাজাতেই রিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে রিয়া বলল, কি রে তুই এখানে? আমি বললাম, রিয়া এখন তুই কি করবি? রিয়া বলল, কি আর করব, বসে বসে মুড়ি খাবো। আমি বললাম, আমার সাথে চল। রিয়া বলল, এখন আবার কই নিয়ে যাবি আমাকে? আমি বললাম, আরে চল না। রিয়ার হাত ধরে বাসা থেকে বের করে বললাম, খুব বড় একটা বিপদে পড়ে গেছি। রিয়া বলল, কি হয়েছে বল। আমি বললাম, তোর মুড ঠিক আছে তো? রিয়া বলল, মুড ঠিক করার জন্যই তো আগামীকাল দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছি। আমি বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে, কি সব উল্টাপাল্টা কথা বলিস? রিয়া বলল, কি আর করব, মারা তো আর যেতে পারবো না, এখন তোর কি হয়েছে বল। আমি বললাম, চল সামনে যাই, রবিন আসতেছে। রিয়া বলল, আমার মন মেজাজ এমনিই ভালো নেই, এর ভেতরে তুই আবার আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসলি। আমি বললাম, তা মন মেজাজ ভালো করতে হলে কি গালে চুমু দিতে হবে? রিয়া বলল, তোর সেই সাহস থাকলে দে দেখি। আমি বললাম, সাহস তো আছেই, কিন্তু ভয় করে। রিয়া বলল, তুই যে কেমন ভীতু তা আমার থেকে আর কেউ ভালো জানে না। আমি বললাম, হ্যাঁ তোকে বলেছে। রিয়া বলল, আচ্ছা এখন বল পরীর কি খবর? আমি বললাম, ও আমার 12টা বাজিয়ে দিয়েছে, তুই আমাকে বাঁচা। রিয়া বলল, কি হয়েছে বলবি তো? আমি বললাম, আগে রবিন আসুক পরে বলছি। আমি আর রিয়া নির্জন একটা মাঠে চলে গেলাম। দেখতে দেখতে রবিনও চলে আসলো। রবিন আসার পর বলল, কি রে তুই তো দেখি আজকে রিয়াকে এখানেও নিয়ে আসলি। রিয়া রবিনের দিকে তাকিয়ে বলল,
আপনি মিয়া দুলাভাইয়ের নামে কলঙ্ক। শালির কি হয়েছে না হয়েছে একটু খোঁজ খবরও নেন না। রবিন রিয়ার মাথায় হাত দিয়ে বলল, তুই তো জানিস তোর বোন আমাকে কেমন প্যারা দেয়, সব সময় ওকে নিয়ে পড়ে থাকি। তাছাড়া তুই প্রেম করিস সুমনের সাথে। কোনো একদিন কি আমাকে বলেছিস যে দুলাভাই ছেলেটা ভালো নাকি মন্দ? এবার আমি বললাম, তোদের কথা রাখতো বেডা। এখন আমি কি বলি শোন। রবিন আমার কাছে এসে বলল, তোর জন্যই তো এখানে আসা, কি হয়েছে বল। আমি এক এক করে পরীর বান্ধবীর বলা সব কথাগুলো বললাম। সব শুনে রিয়া হাসতে হাসতে বলল, ভালোই হয়েছে, অন্যের খাওয়া সম্পত্তি এখন আপনি খাবেন। আমি চোখ বড় করে রিয়ার দিকে তাকিয়ে বললাম, তুই চুপ থাকতো, কাটা গায়ে নুনের ছিটা দিস না। এখন রবিন বল আমি কি করব। রবিন বলল, তুই তাহলে পরীর সাথে সম্পর্ক শেষ করতে চাস তাই তো? আমি বললাম, শেষ করতে চাই মানে ওর মুখটাও আমি আর দেখতে চাই না। রবিন বলল, আচ্ছা ঠিক আছে, তুই পরীকে ফোন করে এখানে আসতে বল। আমি বললাম, ও তো কিছুক্ষণ আগে আমাকে হুমকি দিয়ে বলল ওর বাসায় যেতে। রিয়া আমার ফোন নিয়ে বলল, ওর কত বড় কলিজা হয়েছে আমিও দেখব, ফোন করে এখানে আসতে বলেন, আমি পরে ওর সাথে দরকার হলে কথা বলবো। রবিন আর রিয়ার জোরাজোরির কারণে পরীর নাম্বারে কল দিলাম। পরী ফোন ধরে বলল, আর কতক্ষণ লাগবে তোর এখানে আসতে? আমি বললাম, দেখো আমার একটু সমস্যা হয়ে গেছে, আমি এখন আসতে পারবো না। তোমাদের বাড়ির পেছনে যেই একটা মাঠ আছে না, ওখানে আসো, রবিন আর আমি দাঁড়িয়ে আছি। পরী বলল, তুই ওখানে দাঁড়িয়ে থাক, যদি আমি এসে না পাই তাহলে তোর কি অবস্থা করি আজকে শুধু দেখ। আমি ফোন রেখে দিয়ে রবিনকে বললাম, দেখ আমাকে কিভাবে হুমকি দেয়। রবিন বলল, আচ্ছা আমি আজকে এখানে সবকিছু মিটমাট করে দিব, তুই কোনো চিন্তা করিস না। আমি বললাম, হ্যাঁ বুঝলাম, এখন রিয়ার বিষয়ে কিছু জানিস? রবিন বলল, কি? আমি বললাম, তোর শালিকে জিজ্ঞেস কর। রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমার সম্পর্কে আবার নতুন করে কি জানবে ও? আমি বললাম, তুই যে কালকে বিদেশে চলে যাবি এটা বল। রবিন তো বোকার মতো রিয়ার দিকে তাকিয়ে বলল, রনি যা বলল তা কি সত্যি কথা? রিয়া কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে বলল, এছাড়া আমার কোনো উপায় ছিল না, এজন্য দেশের বাহিরে চলে যাব। এখানে পড়ে থেকে তো ওর জন্য কষ্ট পেয়ে মারা যেতে পারবো না। রবিন বলল, তাই বলে রিয়া? রিয়া বলল, রবিন ভাইয়া এই নিয়ে প্লিজ কোনো কথা বলবেন না, আমার খুব খারাপ লাগে। রিয়াকে আর রবিন এই বিষয়ে কোনো প্রশ্ন করে নাই, তবে টুকটাক বিষয়ে আমরা কথা বলতে লাগলাম। আর হঠাৎ করে পড়ি এসে আমার গালে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলল, তোর কত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস? রবিন এবার বলল, আরে পরি দাঁড়াও, ওকে মারলে তুমি বিপদে পড়ে যাবে। তুমি রনিকে চিনো না, ও গোয়েন্দা সংস্থায় কাজ করে, আর তুমি ওর সাথে প্রেম করবে ও কিছু জানবে না, এটা কিভাবে হয়? তুমি যে নিজের বন্ধুদের সাথে রুম শেয়ার করো তার সবকিছু রনি জানে। আর কালকে যে তুমি সাইমনকে তোমার বাসায় দাওয়াত দিলে এবং কি কারণে দাওয়াত দিলে সবকিছু জানে। আর ও সবকিছু জানবেই বা না কেন? ও নিজেও তো একজন গোয়েন্দা। রবিনের কথা শুনে পরি দুই হাত পেছনে চলে গেল, আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে। আমি পরীর দিকে তাকিয়ে বললাম, তুমি হয়তো সবার মনের সাথে খেলতে পারো, কিন্তু আমার সাথে নয়। আমি জানি তুমি সারাদিন কি কি করে বেড়াও, কোথায় যাও আর না যাও। ভেবেছিলাম তোমাকে ফাঁদে ফেলে আটকাবো, কিন্তু তুমি তো একটা মেয়ে, তোমার জীবন নষ্ট করে আমার কোনো লাভ নেই। এজন্য তোমাকে আমি একটা সুযোগ দিলাম, সময় থাকতে ভালো হয়ে যাও, আর আমার পেছনে একদম যেন না দেখি। পকেট থেকে পিস্তলটা বের করে পরীর সামনে ধরে বললাম, এটা কি জানো তো? এটা আমি মাঝে মধ্যে ব্যবহার করি, আর আমি চাই না এটা তোমার উপর আমাকে ব্যবহার করতে হোক। পরি কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে কাঁপছে। এবার আমি জোরে ধমক দিয়ে বললাম, আমি কি বলেছি তোমার কানে যায় নাই, নাকি আমাকে হাত ব্যবহার করে সবকিছু দেখাতে হবে? পরি এবার মাথা নিচু করে বলল, সরি, তবে একটা কথা, তুমি এসব কিভাবে জানলে? আমি বললাম, তুমি যাদের সাথে এসব করেছো তাদের ফোনে তোমার ভিডিও আছে, তবে এখন তুমি কি করবে সেটা তোমার ইচ্ছে। আমি যেন দ্বিতীয়বার তোমাকে আমার সামনে না দেখি। রবিন বা রিয়ার কোনো ক্ষতি যদি করার চেষ্টা করো তাহলে তোমার বংশ আমি নির্বংশ করে দিব, এটা মনে রেখো। এখন আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার মুখটাও দেখতে চাই না। পরি বলল, কিন্তু? আমি বললাম, এই মেয়ে, আমি তোকে যেতে বলেছি না? পরি মাথা নিচু করে চুপচাপ চলে গেল। পরি যাওয়ার পর রবিন আমাকে জড়িয়ে ধরে বলল, তুই তো দেখি আমার থেকেও সুন্দর অভিনয় করলি, তোকে তো নোবেল পুরস্কার দেওয়া দরকার। আমি হাসি দিয়ে বললাম, তুই যেহেতু বলেছিস আমি একজন গোয়েন্দা, এজন্য একটু বেশি করে অভিনয় করলাম, কিন্তু পরি যদি আবার সবকিছু জেনে যায়? রবিন বলল, আরে এত চিন্তা করিস না, কিছুই হবে না। আচ্ছা তুই রিয়াকে নিয়ে এখন বাসায় যা। রিয়া, আমি গেলাম তাহলে। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আল্লাহ হাফেজ।
আর কালকে রাতে কিন্তু আসবেন, কথাটা যেন মনে থাকে। রবিন দেখতে দেখতে আমাদের সামনে থেকে চলে গেল। রবিন যাওয়ার পর রিয়া বলল, এই আপনি পিস্তল পেলেন কোথায় থেকে? আমি বললাম, জীবনে চলার পথে কত ধরনের বিপদের মুখোমুখি হতে হয় জানো তুমি, এজন্য এটা রেখেছি। রিয়া বলল, তবে আজকে বলতে হবে, আপনি যেই একটা অভিনয় করলেন সত্যি এর কোনো তুলনা হয় না। পরি আপু তো ভয় পেয়ে চলেই গেল। আমি বললাম, পরীর হাত থেকে বেঁচে গেলাম এটা বলো। রিয়া বলল, সে তো বেঁচে গেছেন, তবে আমার যে আজকে হাঁটতে কষ্ট হচ্ছে। আমি বললাম, কেন বিকালে কিছু খাও নাই? রিয়া বলল, আরে না, খাওয়ার সময় কি পেয়েছি, আপনিই তো জোর করে ধরে নিয়ে এলেন। আমি বললাম, আচ্ছা আমি কোলে নিব কি তাহলে? রিয়া বলল, আপনার সেই সাহস আছে বলে আমার তো মনে হয় না। আমি সাথে সাথে রিয়ার একটা হাত ধরে টান দিয়ে কোলে নিয়ে নিলাম রিয়াকে। আজকে তো আমার পথে কেউ নেই, পরীকে তো বিদায় করে দিলাম। যদি একটা সুযোগ পায় আবার নতুন করে তাহলে তো ভালোই হয়। রিয়া শুধু অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি সামনে হাঁটতে হাঁটতে বললাম, কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? রিয়া বলল, ভাবছি ভীতু একটা ছেলের হঠাৎ করে এত সাহস কি করে হলো। আমি বললাম, সাহস তো আমার অনেক আছে, তবে আমি এসব কাউকে দেখাই না। আজকে মনে হয় তুমি গোসল করো নাই, তোমার শরীর থেকে কেমন জানি গন্ধ করছে। রিয়া আমার মুখে ছোট করে একটা চড় দিয়ে বলল, মিথ্যা কথা বলেন কেন? আপনি আমাকে নিয়ে আসার কিছুক্ষণ আগে গোসল করে আসলাম। আমি রিয়ার কথা শুনে হাসি দিয়ে বললাম, ও মা তাই নাকি, তবে কেন জানি? রিয়া বলল, আপনি আমাকে নিচে নামান তো। আমি বললাম, চুপ করো, এত কথা বলো কেন? তোমার নাকি হাঁটতে কষ্ট হচ্ছে, এজন্যই তো কোলে নিলাম। রিয়া আর কোনো কথা বলল না, চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে আছে। রিয়ার বাসার সামনে গিয়ে কলিং বেল দিতে রিয়ার চাচি এসে দরজা খুলে দিল। আমি আন্টির সামনে রিয়াকে নামিয়ে দিয়ে বললাম, আসলে ওর হাঁটতে কষ্ট হচ্ছিল, এজন্য কোলে করে নিয়ে আসলাম। এই কথা বলে কোনো মতে রিয়াকে রেখে ওদের বাসা থেকে বের হয়ে আসলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর চিন্তা করছি, যদি এমন হতো রিয়া বিদেশে না গিয়ে আমাকে বিয়ে করত, তাহলে কতই না ভালো হতো। ইস, আমার পরীর সাথে প্রেম না হয়ে যদি রিয়ার সাথে হতো, তাহলে আমি নিজেকে কতটাই না সুখী মনে করতাম। বাসায় গিয়ে হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে রিয়ার ডাকে উঠলাম। ওর কাগজপত্র নিয়ে এদিক সেদিক দৌড়াতে দৌড়াতে প্রায় রাত হয়ে গেল। আজকে রিয়া দেশের বাহিরে চলে যাবে, ভাবতেই মনটা যেন খারাপ হয়ে যাচ্ছে। বাসায় এসে মাত্র বিছানার সাথে শরীর লাগালাম, তখন বাহির থেকে আন্টি বলল, রনি বাহিরে এসো তো, আমার সাথে তোমাকে একটু রিয়াদের বাসায় যেতে হবে, ও তো আবার কিছুক্ষণ পর চলে যাবে। আমি দরজা খুলে বললাম, হ্যাঁ চলেন। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আন্টি বলল, আমি কালকে কি বলেছিলাম মনে আছে তো? আমি বললাম, হ্যাঁ আন্টি মনে আছে, কিন্তু কেন এই কথা বললেন এটাই তো বুঝলাম না। আন্টি বললেন, আগে রিয়াদের বাসায় চলো, তারপর তোমাকে সবকিছু বুঝিয়ে দিব। রিয়াদের বাসায় গিয়ে দেখি রিয়ার বাবা মা বসে আছে। আমাকে দেখে রিয়ার বাবা রিয়াকে ডাক দিল। এবার রিয়ার চাচি বলা শুরু করলো, রিয়া তুই আজকে দেশ ছেড়ে চলে যাবি, তবে যাওয়ার আগে তোর বাবা মাকে দেখার জন্য একটা মানুষ লাগবে। কখন আবার তোর বাবার কি হয় কেউ জানে না,